আর কতক্ষণ শেখ হাসিনার সরকারের মেয়াদ? বাংলাদেশে সরকারের পালাবদল কি আসন্ন? কারণ দ্বিতীয় পর্যায়ের ছাত্র আন্দোলন আবার শুরু হয়েছে, যা শুক্রবার থেকে ক্রমশ ব্যাপক আকার ধারণ করতে শুরু করে এবং শনিবার টুকরো টুকরো যা খবর ভেসে আসছে প্রতিবেশী দেশটি থেকে, ভাইদের কাছ থেকে, তা থেকে একটা বিষয় পরিষ্কার: আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে এবং তা সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনের 9টি দাবি আছে, 9 দফার দাবিতে আন্দোলন, কিন্তু তার প্রধান 2টি দাবি একেবারে সোজা সাপটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা কোটা আন্দোলন, তার উপর শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে আক্রমণ করা হয়েছিল, যে বর্বরোচিত অত্যাচার করা হয়েছিল, ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানো, মারধরের ঘটনায় যারা যারা মারা গিয়েছে এবং এই যাবতীয় আক্রমণের ঘটনার সঠিক বিচার শাসক দলের যত ঘনিষ্ঠ বা যেই হোক বা পুলিশের যত উচ্চপদস্থ কর্তাই হোক, যাদের নির্দেশে এই কর্মকাণ্ড ঘটেছে তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া, এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ মন্ত্রিসভার ইস্তফা বা তাদের পতন। আন্দোলন যেভাবে তীব্র আকার ধারণ করছে তাতে এপার বাংলায় বসে অনেকেই মনে করছেন আর 1-2টি টোকাতেই পড়ে যাবে শেখ হাসিনার ফ্যাসিস্ট, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। নাকি এর আগের কয়েকবারের মতো আবারও শেষ মুহূর্তে কোনো রকমে গদি বাঁচিয়ে ফেলতে পারবেন হাসিনা? সরকারি তরফ থেকে যে সমস্ত বার্তা দেওয়া হয়েছে, সাংবাদিক বৈঠক করা হয়েছে এবং শাসক দল আওয়ামী লীগের পক্ষ থেকে যা যা বলা হচ্ছে, তাতে একটা জিনিস উঠে আসছে যে তারা আত্মবিশ্বাসী, পরিস্থিতি সরকার পড়ে যাওয়ার মতো দিকে যাবে না, তবে পরিস্থিতি বেশ কিছুটা জটিল আকার ধারণ করেছে, কিন্তু সরকার নাকি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে। তবে ব্যাপারটা সত্যি কি তাই? বাংলাদেশের পরিস্থিতিটা এখন ঠিক কেমন? ঠিক এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে হাসিনা সরকারের পতনের আশঙ্কার কারণ বা দিকটি। দেখুন, সব দেশের মতো বাংলাদেশেও একটা বড় অংশের জনগণ বা বেশিরভাগ জনগণ আপাতভাবে রাজনীতির সংস্রব এড়িয়ে চলতেন, যারা কোনো পক্ষের দিকেই নয় বা যারা সরাসরি আওয়ামী লীগের পক্ষের দিকে না হলেও সরকারের আচরণে বিরক্ত হলেও বিএনপি বা জামাতের দিকের লোক নয়, তারাও সেই সমস্ত মানুষরাও এখন কিন্তু এই আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। অবশ্যই এটা এখন আর শুধু ছাত্র আন্দোলন নেই, এটা পুরোপুরিভাবে এক সরকার বিরোধী আন্দোলন এবং সরকারের পতনের ডাক দিয়ে এক আন্দোলনে পর্যবসিত হয়েছে। সর্বত্র বাংলাদেশে মানুষজন পথে ঘাটে নেমে আসছে, অনেকে সপরিবারে নেমে আসছে এবং আবার সংঘর্ষ শুরু হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের শাসক দল বোধহয় কিছু থেকেই হয় শিক্ষা নেয় না, আর না হলে আওয়ামী লীগ বোধহয় মহা আত্মবিশ্বাসী বা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছে। সূত্রের খবর অনুযায়ী শনিবার আবারও বিভিন্ন এলাকায় তাদের ছাত্র সংগঠন, ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। আসলে আন্দোলন একেবারেই হচ্ছে নিরস্ত্র আন্দোলন হচ্ছে, কিন্তু তার উপর লাঠি, বাঁশ, উইকেট, হেলমেট, কিছু জায়গায় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ছাত্রলীগ বা শাসক দলের নেতাকর্মীরা, এইরকম খবর। এবার দেখুন, বাংলাদেশে না সার্বিক পরিস্থিতি আমার দৃষ্টিতে এই মুহূর্তে বড়ই ধোঁয়াশাপূর্ণ। কি হচ্ছে বুঝতে পারছি না তা নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে এর পরিণতি কি কোথায় গিয়ে দাঁড়াবে তা অতি ধোঁয়াশাপূর্ণ। যেমন হাসিনা সরকারে এত 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 খারাপ কিছুর মধ্যেও একটা পদক্ষেপকে তো সমর্থন করতেই হয়। জামাতে ইসলামীর মতো এক মৌলবাদী শক্তিকে আবার নিষিদ্ধ ঘোষণা করেছে হাসিনা সরকার।
2013 সাল থেকে সম্ভবত জামাতে ইসলামীর রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল হয়ে যায়, নির্বাচন কমিশনে, বাংলাদেশ নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। কিন্তু তারা একটি সংগঠন হিসেবে এতদিন সক্রিয় থাকতে পেরেছিল। তবে 31 জুলাই 2024 থেকে তাদের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশে হাসিনা সরকার, এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির, যারা এক উগ্র মৌলবাদী ছাত্র শিবির শুধু নয়, যারা এক ধরনের মৌলবাদী মেশিনারি হিসেবে কাজ করে, তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে এখন প্রকাশ্যে কেউ ছাত্র শিবির বা জামাতে ইসলামীর কথা বললে বা তাদের হয়ে কাজ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, সরকার অ্যারেস্ট করতে পারবে। এবার জামাতে ইসলামীর মতো মৌলবাদী শক্তি সব দেশে সব রাষ্ট্রে ক্ষতি উৎপন্ন করে। সেই যে কারণে ঠিক আমরা আরএসএস এর বিরোধী, ঠিক সেই কারণে জামাতে ইসলামীর বিরোধীও। এবার জামাতে ইসলামী এই প্রথম কিন্তু নিষিদ্ধ হয়নি। মজার ব্যাপার হচ্ছে, আপনাদের একটা খুব উল্লেখযোগ্য তথ্য দিয়ে রাখি, জামাত মৌলবাদী শক্তি। জামাত স্বাধীন বাংলাদেশ গঠনের বিরোধিতা করেছিল 1971 সালে। তারা চেয়েছিল পাকিস্তান অখণ্ড থাক, এটা তো আমরা সবাই কম বেশি জানি। কিন্তু এটা জানেন কি, জামাত আসলে পাকিস্তান রাষ্ট্র গঠনের বিরোধী ছিল। তারা চেয়েছিল ভারতবর্ষ অখণ্ড থাক, মানে তাদের বক্তব্য অনুযায়ী 1947 সালে তারা চেয়েছিল ভারত, পাকিস্তান এবং আজকের বাংলাদেশ এই বিভাজন না ঘটে, এই ভূমিখণ্ড ভারত নামেই শুধু পরিচিত থাকুক। বলা হয় বা মনে করা হয়, ঐতিহাসিকদের একাংশ বলেন যে ব্রিটিশদের সহায়তাতেই 1942 সালে জামাতে ইসলামী ভারত তার পথ চলা শুরু হয়। লাহোর থেকে যাত্রা শুরু, কিন্তু পরের বছরই তাদের সদর দপ্তর আজকের পাঞ্জাবের, আমাদের ভারতের পাঞ্জাবের পাঠানকোটে চলে আসে। এরা কিন্তু মুসলিম লীগের অপোজিশন শক্তি ছিল। তো জামাতে ইসলামী তারপর থেকেই তাদের প্রথম কনভেনশন হয় 1945 সালে। সেই সময় থেকেই তারা ভারতের অখণ্ডতার পক্ষে এবং পাকিস্তান, পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের পক্ষে সওয়াল করতে থাকে। এবার মজা কি জানেন, জামাত তো অনেকের মদত পেয়েছে। এই জামাত গড়ে উঠেছিল কিন্তু কমিউনিস্টদের দমাতে, কমিউনিস্টদের আদর্শগতভাবে এবং মেশিনারির দিক থেকে কমিউনিস্টদের প্রতিহত করতে। সেই লড়াইয়ে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটে রাষ্ট্র মিলিয়েই মোটামুটি তাতে সফল। কমিউনিস্টদের কোণঠাসা করে দেওয়া গিয়েছে। কিন্তু এই জামাত যে বিষ বাষ্প ছড়িয়েছে ভারতীয় উপমহাদেশে, তার কি হবে? যাই হোক, আবার ফিরে আসি মূল প্রসঙ্গে। চারিদিকে আলোচনা ছড়িয়ে দিয়ে লাভ নেই। পাকিস্তান স্বাধীন হওয়ার পর জামাত 1958 সালে নিষিদ্ধ হয়ে যায়। ওই পাকিস্তানে তখন ওদের যে আইন ব্যবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ করে ওরা একটা দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি করে, নিষিদ্ধ ঘোষণা হয়ে যায় পাকিস্তান সরকার। তারপর আবার অবশ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, কিন্তু 1964 সালে আবার পাকিস্তানে, মানে বাংলাদেশ গঠনের আগেই জামাত নিষিদ্ধ হয়ে যায়। ততদিনে অবশ্য পূর্ব পাকিস্তানে তারা তাদের বিস্তার ঘটিয়েছে। কুখ্যাত গোলাম আজম তাদের পূর্ব পাকিস্তানে জামাতে ইসলামী পাকিস্তান তখন নাম ছিল, তার হচ্ছে পূর্ব পাকিস্তানের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে আছেন, পরবর্তীতে আমির হন। এবার বাংলাদেশের স্বাধীনতায় তো তারা কি ভূমিকা রেখেছিল সকলেই জানে। শুধু স্বাধীনতার বিরোধিতা করেনি, একেবারে নির্বিচারে বাঙালিকে হত্যা করেছিল। রাজাকার, আল বদর, আল শামস, এই সব কটা পশ্চিম পাকিস্তানের মদতপুষ্ট মৌলবাদী এবং বাঙালি বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি, সশস্ত্র শক্তি জামাতেরই ছিল। তারাই পরিচালনা করেছিল এবং বাঙালি বুদ্ধিজীবী, বাঙালি মেধাকে শেষ করে দেওয়ার জন্য তারা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল। স্বাভাবিকভাবে স্বাধীন বাংলাদেশ গঠনের পর জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং তারা প্রায় অস্তিত্ব লোপ পায়, তাদের আর রাজনীতি কোনো জায়গা ছিল না। কিন্তু বাংলাদেশের পট পরিবর্তন ঘটে। 1989 সাল পর্যন্ত তারা নিষিদ্ধ ছিল। এই 79 সাল পর্যন্ত তারা মোটামুটি নিষিদ্ধ ছিল। তবে 1976 সাল থেকে, মানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর থেকে, তারা আবার অন্য একটি প্ল্যাটফর্মের আওতায় রাজনীতি শুরু করে। সেটা হচ্ছে ডেমোক্রেটিক
ইসলামিক ডেমোক্রেটিক লীগ বলে বাংলাদেশে একটি রাজনৈতিক দল গড়ে উঠেছিল, যা আসলে বকলমে জামাতে ইসলামীর প্রকাশ্য সংগঠন মতো ছিল। তার ব্যানারে জামাত রাজনীতি শুরু করে। তারাই তখন বাংলাদেশের সংসদে পরবর্তীতে নির্বাচন হলে 4 জন সাংসদ পেয়েছিল। যাই হোক, তো তারপর ওই যে ব্যান উঠে যায়, জামাত তারপর চলছিল, ঠিকঠাকই চলছিল। এরশাদ বিরোধী আন্দোলনে, মানে সেনা শাসক থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠা হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগ মিলে যে সম্মিলিত আন্দোলন করেছিল, তাতে কিন্তু জামাতও শরিক হয়েছিল। সেই সময় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জামাতে ইসলামীও কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছিল। এবার ব্যাপার হচ্ছে কি জানেন তো, জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে হয়তো প্রগতিশীলদের কাছে হাসিনা অনেকটা নায়কের মর্যাদা পাচ্ছেন, কিন্তু ব্যাপারটা তা নয়। এই হাসিনাকে জামাতে ইসলামী নিষিদ্ধ করার জন্য বারবার বলা হয়েছে। গত 20 বছর ধরে বারবার জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রস্তাব শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা তুলেছেন, কিন্তু বারবার হাসিনা নানান অজুহাতে নানান কুযুক্তি দিয়ে এড়িয়ে গিয়েছেন। এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তিনি তখন জামাত আর ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। বেশ ভালো। কিন্তু দেখুন, বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে, তার শুধু ছাত্রদের আন্দোলন নেই, অন্যান্য দেশের মতো এই গণ আন্দোলনে স্বাভাবিকভাবেই সে দেশে বিরোধী শক্তি বিএনপি এবং জামাতে ইসলামী নামে বেনামে ভালোভাবে ঢুকে গেছে। সরকার পক্ষ বলছে বিরোধীরা আন্দোলন হাইজ্যাক করেছে। হয়তো অনেকটাই আন্দোলন হাইজ্যাক করেছে, যেটা গণ আন্দোলনের একটা ঝুঁকের দিক বা একটা বৈশিষ্ট্য বটে। হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আন্দোলন তো করছে, সে জামাতে ইসলামী হোক আর ছাত্র শিবির হোক, সে যখন নিরস্ত্র আন্দোলন করছে এবং তার জামাতে ইসলামী বিএনপি ছাত্র শিবির বা অন্যান্য পরিচয় দূরে রেখে ছাত্র হিসেবে যখন আন্দোলন করছে, আপনি তার উপর গুলি চালিয়ে দেবেন? এটা মানা যায়? তার উপর এইভাবে অত্যাচার করবেন? মানা যায়? এখন তো দেখা যাচ্ছে যেই হাসিনার বিরুদ্ধে মুখ খুলছে, তার সরকারের সমালোচনা করছে, প্রতিবাদে গর্জে উঠছে, তাকেই বলে দেওয়া হচ্ছে রাজাকার। শেখ হাসিনা নিশ্চয়ই রাজাকারদের সমর্থক নন, কিন্তু বাস্তবে তার আচরণই এখন রাজাকারদের আচরণের সমতুল হয়ে দাঁড়িয়েছে। জানি না বাংলাদেশের পরিস্থিতি কোথায় যাবে, তবে চাই দ্রুত শান্তি ফিরে আসুক। শেখ হাসিনার পতন ঘটলে রাষ্ট্র ক্ষমতা কাদের হাতে যাবে জানি না, হয়তো মৌলবাদীদের কবজাতেই চলে যাবে, কিন্তু সবার আগে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দরকার। আরো মৌলবাদীদের হাতে রাষ্ট্র ক্ষমতা যাবে বলে একজন ছাত্র হত্যাকারী, লাগাম ছাড়া ছাত্র হত্যাকারী ফ্যাসিস্টকে ওই মসনদে দেখতে চাই না। ঠিক যে কারণে বিজেপিকে আটকানোর নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে এপারে সমর্থন করতে পারি না, ঠিক সেই কারণেই বাংলাদেশেও চাই আগে হাসিনা সরকারের পতন হোক। তবে কি হবে কি না হবে তা ঠিক করবেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বন্ধুরা। কিন্তু আর অত্যাচার নয়। গণ আন্দোলনের জয় হোক। নমস্কার।